প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মনে হচ্ছিল ইস্তফা দিয়ে দিই, আগের ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তাপসের বক্তব্যকে সমর্থন নওশাদের। আমি নিজেই পার্টি অফিস রং করব, ভোটের ফল আসতেই রুদ্রমূর্তি মমতার 7 দিনের চরম হুঁশিয়ারি। আরজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা। মিলবে কর করে 3000, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মসনদে বসতেই বড় ধাক্কা শুভেন্দু সরকারের, তিলজলা কাণ্ডে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি ঘটল? জনগণ ও তৃণমূলী ব্যবস্থা করবে, বিধানসভায় নাম না করে অভিষেককে নিশানা তাপসের। যারা যাওয়ার চলে যান, আমি কাউকে আটকাবো না, ভোটের ভরাডুবির পর মেজাজ হারিয়ে কি বললেন মমতা। এলাকায় তাণ্ডব তৃণমূলী গুন্ডাদের, বিজেপির অভিযোগের পরে সাসপেন্ড ক্যানিং থানার আইসি। শুভেন্দুর কনভয়ে হামলায় অভিযুক্ত 9 মাস পর গ্রেফতার কোচবিহারের তৃণমূল নেতা। লালগড়ে বেপরোয়া পিকআপ ভ্যানে তাণ্ডব, পরপর 2টি বাইকে ধাক্কা মেরে চম্পট, মৃত 1, আহত 1। উত্তরবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। মনে হচ্ছিল ইস্তফা দিয়ে দিই, আগের ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তাপসের বক্তব্যকে সমর্থন নওশাদের। ভোট পরবর্তী হিংসার অভিযোগকে কেন্দ্র করে উত্তাপ বাড়ল বিধানসভার অধিবেশনে। বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে পাল্টা জবাব দিলেন বর্ষিয়ান রাজনীতিক ও বিজেপি বিধায়ক তাপস রায়। তাপস রায়ের বক্তব্য সমর্থন জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আসন গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। এরপর প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে বলেন, বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজ ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজ আপনারা সেই ব্যবস্থা করুন যাতে ভরসা ফিরে আসে, মানুষ তার বাড়িতে ফিরে আসতে পারেন। এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমাদের যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না এদেশে গণতন্ত্র ধ্বংস হোক, স্বৈরাচারের পদধ্বনি পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছি। তার এই বক্তব্যের জবাবে সুর চড়ান বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি জবাব দিতে গিয়ে বলেন, আজ এদের মুখে ভোট পরবর্তী হিংসার কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বলেন। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে রক্তপাতহীন, লাশহীন। ভি সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজ 150-র ওপর গুনতে হতো আপনাকে লাশ বিজেপির, যদি এই সরকার আবার ফিরে আসতো। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি কর্মী সমর্থকেরা বাড়িঘর পাড়া ছাড়া থাকতো। তার এই বক্তব্য সমর্থন জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, তাপস রায় বাবু যে কথাগুলো বলেছেন খুব একটা ফেলে দেওয়ার নয়। 2021 সালে নির্বাচন হওয়ার পর 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর ওপর অত্যাচার যদি বন্ধ হয়। এতে কিন্তু বিজেপিকে দরাজ সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছিল, ভাঙচুর হয়েছিল, সেই অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, 2026-এ দাঁড়িয়ে বেশ কিছু ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীকে এবং বিজেপির যারা আছে তাদের বলবো, সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আমি বসে বসে ফিল করছিলাম আপনাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসে 2021 থেকে 2026 আমরা দেখেছি, আশা করব ওই দিনটা আসবে না। আমি নিজে পার্টি অফিস রং করব, ভোটের ফল আসতেই রুদ্রমূর্তি মমতার 7 দিনের চরম হুঁশিয়ারি। 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না মেলায় এবার দলের অন্দরে কড়া পদক্ষেপ নিতে শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে পরাজিত প্রার্থীদের কাছ থেকে আগামী 7 দিনের মধ্যে সুনির্দিষ্ট রিপোর্ট তলব করেছেন তিনি। একই সঙ্গে দলের অন্দরে আত্মতুষ্টি ও নিষ্ক্রিয়তা দূর করতে এক অভূতপূর্ব হুঁশিয়ারি দিয়েছেন মমতা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রয়োজনে তিনি নিজেই পার্টি অফিস রং করার কাজে হাত দেবেন, তাও দলের সংগঠনকে ঢেলে সাজানো হবে।
নির্বাচনী বিপর্যয় কাটিয়ে উঠতে এবং হারের প্রকৃত কারণ খুঁজে বের করতে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে খবর, বৈঠকে দলের একাংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিশেষ করে যে সমস্ত আসনে তৃণমূলের শক্ত ঘাঁটি থাকা সত্ত্বেও দলের প্রার্থীরা হেরে গেছেন, সেখানকার সাংগঠনিক দুর্বলতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না শীর্ষ নেতৃত্ব। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, কে কোথায় কাজ করেছেন আর কে ঘরে বসেছিলেন তার সব হিসাব নেওয়া হবে। ভোটে দলের পরাজয়ের পেছনে কোনো ভেতরের অন্তর্ঘাত বা নিষ্ক্রিয়তা ছিল কিনা তা খতিয়ে দেখতেই এই 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরাজিত প্রার্থীদের নিজেদের বুথ ভিত্তিক পারফরমেন্সের বিস্তারিত খতিয়ান সহ এই রিপোর্ট জমা দিতে হবে। তবে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে মমতার পার্টি অফিস রং করা সংক্রান্ত বক্তব্যটি। রাজনৈতিক মহলের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে দলের নিচু তলার কর্মীদের চাঙ্গা করতে এবং অলস বসে থাকা নেতাদের একটি কড়া বার্তা দিতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে দলের প্রয়োজনে একদম সাধারণ কর্মীর মতো মাটি কামড়ে কাজ করতেও তিনি পিছপা হবেন না। ভোটের ফল প্রকাশের পর যেখানে বিরোধী শিবির রাজ্য জুড়ে উৎসবের আমেজে রয়েছে, সেখানে তৃণমূল নেত্রীর এই ঝটিকা পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 7 দিন পর রিপোর্ট জমা পড়ার পর দলে বড়সড় রদবদল বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। এখন দেখার, তৃণমূল সুপ্রিমোর এই কড়া দাওয়াইয়ের পর দলের অন্দরে থাকা ক্ষোভ ও সাংগঠনিক দুর্বলতা কতটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। আরজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা। ফের খুলল আরজিকর ফাইল, বদলের বাংলায় ফের আরো এক কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় বড় সিদ্ধান্ত সরকারের, সাসপেন্ড 3 আইপিএস, নজরে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সহ আরো 2 হেভিওয়েট সিনিয়র অফিসার। সাসপেন্ড করা হচ্ছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ কথা, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে রিপোর্ট পেয়েছি, পুলিশ অফিসারেরা তিলোত্তমার মাকে টাকা দিতে গিয়েছিলেন। নির্যাতিতার পরিবারকে এইভাবে টাকা দিতে যাওয়ার অভিযোগে আমরা এই 3 জনকে সাসপেন্ড করছি। শুভেন্দু আরো বলছেন, যখন বিভাগীয় তদন্ত হবে তখন যাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি তাদের বক্তব্যও নেব। অন্যদিকে নির্যাতিতার পরিবার যদি চায় তাহলে তাদের বাড়িতে গিয়েও তাদের বক্তব্য আমাদের অফিসাররা নিয়ে আসবে। এখানেই না থেমে একেবারে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে বলেন, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সবই পরে পরে বের করব। দেখা যাবে তখনকার অফিসারদের সঙ্গে সঙ্গে কাদের কথা হয়েছে। সেই সময়ের কোনো মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশ ছিল কিনা সেটাও দেখা হবে, সব বের করব। তিলোত্তমার মা বলছেন, আমার মেয়ের সঙ্গে যা হয়েছিল তা হওয়ার কথাই ছিল না। ও একটা সুরক্ষিত জায়গায় ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্যই আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি। নতুন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এত তাড়াতাড়ি আবার ফাইল খোলার জন্য। বিচার খুব তাড়াতাড়ি আসবে। গোটা বিশ্বের মানুষের বিচার চায়। সবার চাওয়া কখনো বিফলে যাবে না, বিচার আসবেই। মেয়ের স্মৃতিচারণা করতে করতে ফের একবার গলা ধরে আসে তার। বলেন, যেদিন রাত দখল হয়েছিল সেদিন সব জাতি, ধর্ম, বর্ণের মানুষ শুধু উই ওয়ান্ট জাস্টিস বলেছিল। সেদিন টিভিতে আমাকে দেখানো হয়েছিল, আমি তখন মেয়ের ছবিটা জড়িয়ে ধরে বলেছিলাম, তোর যে এত শক্তি যে তুই সারা বিশ্বকে নাড়িয়ে দিয়ে গেলি। মিলবে কড়কড়ে 3000। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ক্ষমতায় আসার পর থেকেই ছক্কা, একের পর এক প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি। পূর্বে দেওয়া কথা মতোই 1 জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবার জানালেন, অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা। জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় 3000 টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। সম্প্রতি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অনলাইনে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে। পোর্টালে আবেদন করা অত্যন্ত সহজ হবে বলেও জানান তিনি। সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে। এখন থেকে অনলাইনেই যাতে সমস্ত মানুষ, যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাও পাননি, শিক্ষিত নন, এতটাই সহজ করা হবে আবেদন করার এই পোর্টালটা, যে কেউ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার, আমার প্রত্যেকটি বাংলার মা বোনরা যাতে আবেদন করতে পারেন, আমরা সেই ব্যবস্থাই করছি এখন, বললেন অগ্নিমিত্রা। এর আগে অন্নপূর্ণা ভান্ডার নিয়েই অগ্নিমিত্রা বলেছিলেন, সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, টাকা দেওয়ার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই।
যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নাম বাদ যাবে। কোনো মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না, পাশাপাশি কোনো অভারতীয় কেউ সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকার বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় পাবেন 3000 টাকা করে। এবার বিজেপি সরকার গড়তেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হবে। মসনদে বসতেই বড় ধাক্কা শুভেন্দু সরকারের, তিলজলা কাণ্ডে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি ঘটলো? পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নবগঠিত শুভেন্দু অধিকারী সরকারের সামনে প্রথম বড় আইনি চ্যালেঞ্জ চলে এলো। তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনায় বেআইনি সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সরকারি তৎপরতার উপর এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিতর্কিত সম্পত্তি কোনোভাবেই বুলডোজার দিয়ে ভাঙা যাবে না। বঙ্গে নতুন সরকার ক্ষমতা দখলের পর এই প্রথম কোনো বড় প্রশাসনিক পদক্ষেপে আইনি ধাক্কা খেতে হলো, যা নিয়ে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তিলজলার একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ এই মামলার শুনানিতে সাফ জানিয়ে দিয়েছেন আইন নিজের পথেই চলবে, কিন্তু মামলার ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার আগে কোনো সম্পত্তি ভাঙা যাবে না। একই সঙ্গে আদালতের তরফ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে যে বিতর্কিত ওই নির্দিষ্ট জায়গায় আপাতত কোনো রকম কারখানা বা বাণিজ্যিক কাজকর্ম চালানো যাবে না। অবশ্য বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভা বা পুলিশের আইনি পদক্ষেপ করার এখতিয়ার পুরোপুরি কেড়ে নেয়নি আদালত। কলকাতা হাইকোর্ট তার রায়ে স্পষ্ট করেছে যে দেশের প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী কলকাতা পুরসভা এবং পুলিশ প্রশাসন যে কোনো বেআইনি নির্মাণ বা কাঠামোর বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও আইনি পদক্ষেপ চালিয়ে যেতে পারবে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ভাঙচুরের মতো চরম পদক্ষেপ মামলার নিষ্পত্তি হওয়ার আগে করা যাবে না। এই মামলার সঙ্গে জড়িত সমস্ত বিবাদী পক্ষকে আগামী দিনে নিজেদের বক্তব্য জানিয়ে আদালতে হলফনামা বা এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22 জুন। জনগণ তৃণমূলী ব্যবস্থা করবে, বিধানসভায় নাম না করে অভিষেককে নিশানা তাপসের। নতুন সরকার গঠনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলায় বিধানসভায় তৃণমূলকে নিশানা মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়ের। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। মানিকতলার বিজেপি বিধায়ক বললেন, বিজেপি তার কিছু করবে না, জনগণ ও তৃণমূলই তার ব্যবস্থা করবে। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল ফের ক্ষমতায় এলে এতদিনে 150 জন বিজেপি কর্মী খুন হতেন। বিগত সরকারকে তোপ দেগে মানিকতলার বিধায়ক বলেন, পশ্চিমবঙ্গ সাপ মুক্ত হয়েছে, পশ্চিমবঙ্গ পাপ মুক্ত হয়েছে, পশ্চিমবঙ্গ ভয় মুক্ত হয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। গতকাল আদালতে আইনজীবীর পোশাকে হাজির হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তাপস রায় বলেন, গতকাল কেউ হাইকোর্টে গিয়েছিলেন। এরপরই অভিষেকের নাম না করে তাপস রায় বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের হুঁশিয়ারি দিয়েছিল, যদিও বাংলার দল তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বক্তব্য শুনে তৃণমূল বিধায়কেরা শোরগোল করলে তাপস বলেন, থামুন, বলা যায় না, আবার সব বলা যায়, বলতে দিতে হবে। বলেই তিনি বলেন, কারো নাম করিনি, সে বলেছিল হাড়গোড় ভেঙে দেওয়া হবে, আমি বলবো সে যেন এবার বেরোয়। বিজেপি কিছু করবে না, তার ব্যবস্থা জনগণ তৃণমূলই করবে। তৃণমূলের ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে তাপস বলেন, নির্লজ্জ বেহায়া না হলে আজকে ভোট পরবর্তী হিংসা এদের মুখে আসে? এর আগে একটাও রক্তপাতহীন লাশের নির্বাচন হয়েছে? রক্তের ওপর দিয়ে ভি সাইন দেখিয়েছে। স্যার, আজকে 150-র ওপর লাশ আপনাকে গুনতে হতো বিজেপির যদি এরা ক্ষমতায় ফিরে আসতো। বাড়ি জ্বালিয়ে দিত আর লক্ষ লক্ষ বিজেপি কর্মী সমর্থক বাড়ি ছাড়া থাকতো। একসময় তৃণমূলে ছিলেন এই তাপস রায়। 21-এর নির্বাচনে তৃণমূলের টিকিটে বরাহনগর থেকে জিতেছিলেন। 24-এর লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। 21-এর ভোট পরবর্তী হিংসায় তিনি জড়িত ছিলেন না জানিয়ে তাপস বলেন, আমি যদি ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকি, আমার নাম থাকে, আমাকে জেলে পাঠাবেন। জয় শ্রীরাম, ভারত মাতার জয় বলে বক্তব্য শেষ করেন বিজেপি এই বিধায়ক।
যারা যাওয়ার চলে যান, আমি কাউকে আটকাবো না। ভোটের ভরাডুবির পর মেজাজ হারিয়ে কি বললেন মমতা। নির্বাচনী বিপর্যয়ের ধাক্কা সামলে এবার একেবারে ফুল ফর্মে ময়দানে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দলীয় সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের পর আজ পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে এক হাই ভোল্টেজ ময়না তদন্ত বৈঠকে বসেন তিনি। ভোটে ভরাডুবির কারণ খুঁজতে গিয়ে এদিন দলের অন্দরের ক্ষোভ ও দলবদলু নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। সাফ জানিয়ে দেন, দলের ক্ষতি করে যারা থাকতে চান না তাদের জন্য দরজা খোলা রয়েছে। বৈঠকে অত্যন্ত কড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাবো না। যারা পড়ে থাকবেন তারা নিরেট সোনা। এরপরেই দলের ঝিমিয়ে পড়া নেতা কর্মীদের শিরায় শিরায় নতুন করে অক্সিজেন পৌঁছে দিতে এবার নিজেই কোমর বেঁধে ময়দানে নামার বার্তা দেন তিনি। দলীয় সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ দিয়ে তৃণমূল নেত্রী বলেন, আমি নতুন করে দলকে করব। পার্টি অফিস রং করুন, ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। অনেকেই এখন রং বদলাচ্ছে, তারা চলে যান। প্রয়োজনে আমি নিজে পার্টি অফিস রং করব। একই সঙ্গে নির্বাচনী হারের প্রকৃত কারণ জানতে সব জেলাকে কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে এলাকা ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কালীঘাটে পাঠাতে হবে। এদিনের বৈঠক থেকে কর্মীদের নতুন করে চাঙ্গা করতে বেশ কিছু রণকৌশলও ঠিক করে দেন মমতা। ব্লক, টাউন ও অঞ্চল স্তরে ছোট ছোট মিটিং মিছিল শুরু করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যারা ঘর ছাড়া হয়েছেন তাদের একটি তালিকা চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে। ঘর ছাড়াদের আইনি সহায়তার পুরো বিষয়টি চন্দ্রিমা ভট্টাচার্য নিজেই দেখভাল করবেন বলে জানান তিনি। দলীয় শৃঙ্খলার প্রশ্নে এদিন সোশ্যাল মিডিয়ার বেফাঁস মন্তব্যকারী নেতাদেরও কড়া হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী বেফাঁস মন্তব্য করা অবিলম্বে বন্ধ করুন। যে যা বলছেন সব আমার নজরে আছে। এতদিন কেন দলকে কিছু বলেননি? এবার কিছু বলার থাকলে সরাসরি দলকে জানান। এদিনের বৈঠকে প্রতিটি জেলার ফল ধরে ধরে পর্যালোচনা করেন নেত্রী এবং জেলাওয়ারি নেতাদের পারফরমেন্স খোঁজ নেন। রাজনৈতিক মহলের মতে ভোটের এই ধাক্কা কাটিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলকে সম্পূর্ণ নতুন চেহারায় আনতেই মমতার এই রুদ্ররূপ। এলাকায় তাণ্ডব তৃণমূলী গুন্ডাদের, বিজেপির অভিযোগের পরে সাসপেন্ড ক্যানিং থানার আইসি। ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় সন্ত্রাস। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকায় তৃণমূলী গুন্ডাদের তাণ্ডবের অভিযোগে বৃহস্পতিবার গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের নেতৃত্বে ক্যানিং থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ করে বিজেপি। 24 ঘন্টা কাটার আগেই এবার ক্যানিং থানার আইসি অমিত হাতিকে সাসপেন্ড করা হলো। বিজেপির অভিযোগ, ভোট পর্ব থেকে শুরু করে ভোট পরবর্তী সময়েও এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বেড়েছে। তৃণমূলের মদতে এলাকায় দুষ্কৃতীদের বারবারন্ত, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়েও বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ভয় দেখানো চলছে। এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে ক্যানিং থানায় ডেপুটেশন দেয় বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট জায়গার নাম ধরে ধরে উল্লেখ করা হয় ওই ডেপুটেশনে। প্রতিবাদে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের নেতৃত্বে গতকাল রাতে ক্যানিং বারুইপুর রোড অবরোধ করে চলে টানা বিক্ষোভ। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের অভিযোগ, দুষ্কৃতীদের বারবারন্ত চলছে ভোটের ফল প্রকাশের পর থেকেই। তৃণমূলই এসবের মদত দিচ্ছে। যারা এতদিন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে তারাই ভয়ের পরিবেশ তৈরি করে রাখতে চাইছে এলাকায়। আমরা ভয় মুক্ত পরিবেশ রাখতে চাইছি। পুলিশকে বারবার জানিয়েও কাজ হয়নি। বিজেপির অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাত থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে পুলিশ। তবে কোনো দুষ্কৃতী বা কোনো আগ্নেয়াস্ত্রের হদিশ মেলেনি বলেই দাবি করেন ক্যানিং থানার তদন্তকারীরা। এরপরই জেলা পুলিশ সূত্রে জানা যায়, ক্যানিং থানার আইসি অমিত হাতিকে সাসপেন্ড করা হয়েছে। ক্যানিং পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের লোকেদের ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও কারো খোঁজ পায়নি। পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড করা আইসির জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হয়নি এখনো। বারুইপুর জেলা হেডকোয়ার্টারে আপাতত এই থানার দায়িত্বে থাকবে। শুভেন্দুর কনভয়ে হামলায় অভিযুক্ত 9 মাস পর গ্রেফতার কোচবিহারের তৃণমূল নেতা। 9 মাস আগের ঘটনা, রাজ্যে পালাবদল হতেই অ্যাকশন। গত বছর অগস্ট মাসে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল কোচবিহারের এক তৃণমূল নেতার। শুক্রবার তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি বলেই জানিয়েছে পুলিশ। ধৃত তৃণমূল নেতা শুভঙ্কর দে ওরফে ছন্দ, তিনি কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। শুক্রবার তাকে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেফতার করা হয়। 2025 সালের 5ই অগস্ট কোচবিহারে খাগড়াবাড়ি মোড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতিকে পুন্ডিবাড়ি থানায় ডেকে পাঠানো হয়েছিল শুক্রবার। জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং জানিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছর কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় পূর্ব পরিকল্পনার তথ্য তুলে ধরেছিল গেরুয়া শিবির।
তৎকালীন বিরোধী দলনেতার বুলেট প্রুফ গাড়ি ভাঙচুরের ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল খাগড়াবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল বাহিনী নামাতে হয়েছিল পুলিশকে। ঘটনাস্থল থেকে 7 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার কনভয় হামলার ঘটনায় পুলিশের জালে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের এক নেতা। লালগড়ে বেপরোয়া পিকআপ ভ্যানে তাণ্ডব, পরপর দুটি বাইকে ধাক্কা মেরে চম্পট, মৃত এক, আহত এক। ঝাড়গ্রাম মেদিনীপুর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক লরি চালকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে লালগড় থানা এলাকায়। মৃতের নাম গজেন মাহাতো, বয়স 43। তিনি ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানার পুন্নাপানি গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক মোটর বাইক আরোহী। তিনি পেশায় প্যান্ডেল ব্যবসায়ী। বর্তমানে তিনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন গজেন মাহাতো। পেশায় তিনি লরি চালক। এদিন একটি ইট ভাটায় যাওয়ার কথা ছিল তার। সেখান থেকে লরিতে ইট বোঝাই করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজ ছিল। অভিযোগ, ইট ভাটায় যাওয়ার পথে ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরগামী একটি দ্রুতগতির বড় গাড়ি আচমকায় তার বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তার পাশে ছিটকে পড়েন গজেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পরও গাড়িটি না থেমে পালিয়ে যায়। পালানোর সময় আরো এক মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে ওই ঘাতক গাড়ি। আহত হন ঝাড়গ্রামের প্যান্ডেল ব্যবসায়ী রবীন্দ্রনাথ দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগড় থানার পুলিশ। দুই আহতকে উদ্ধার করে দ্রুত ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা গজেন মাহাতোকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত রবীন্দ্রনাথ দাসের চিকিৎসা চলছে। গজেন অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের সদস্য ছিলেন। সংগঠনের ঝাড়গ্রাম জেলার সভাপতি প্রশান্ত দাস বলেন, ডিউটিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমাদের এক সদস্যের। স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, মেদিনীপুরগামী একটি পিকআপ ভ্যান পরপর দুটি মোটর বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘাতক গাড়ি চালককে গ্রেফতার এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি আমরা। উত্তরবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আপাতত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর পাশাপাশি মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে সিকিম পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে এবং পূর্ব বাংলাদেশ ও উত্তরপ্রদেশের ওপর দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সমস্ত কারণে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঠিক বিপরীত ছবি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। এখানে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তিলোত্তমা কলকাতায় এখনই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী দুদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরো 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে গরম ও অস্বস্তি বজায় থাকবে।